আজকে বোধহয় নাজমুল স্যার এই যে এটা ওই অ্যাটেন্ডেন্সের কি একটা জানি গতবার দিছিল গত ক্লাস পরে দিবে হয়তো। সালাউদ্দিন এখনো আসে নাই এখনো। আচ্ছা, আমরা নিও ক্লাসিক্যাল এজের প্রথমে ছিলাম 1660 থেকে 1700। আমি আচ্ছা, এটা হবে হলো 85। আচ্ছা, এই এজটা নিও ক্লাসিক্যাল এজ বলা হচ্ছে বা সিউডো। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম একটু সাইলেন্সে কথা বলতে হবে এবং ফোনগুলোও সাইলেন্ট রাখতে হবে, হ্যাঁ, কথা আসতে। আচ্ছা, এটাকে সিউডো ক্লাসিক্যাল বা নিও ক্লাসিক্যাল এই জন্য বলা হচ্ছে যে এই সময় আর্টিফিশিয়ালিটি বেশি ছিল লেখালেখির মধ্যে, লিটারেচারের মধ্যে। সেটা কীরকম সেটা আস্তে আস্তে আমরা বুঝবো। যদিও এনশিয়ান গ্রিক আর রোমান লিটারেচারকে তারা ফলো করেছিল, বাট সেখানে অরিজিনালিটি বলতে কিছু ছিল না, ক্রিয়েটিভিটি বলতে কিছু ছিল না। আর মেইন লিটারারি ফিচার ছিল এই সময় রাইটাররা এনশিয়ান গ্রিক আর রোমান রাইটার্সদেরকে ফলো করেছে। নাম্বার 2, মাচ অ্যাটেনশন ইজ পেইড টু টেকনিক্যাল পারফেকশন রাদার দেন ইনোভেশন অর ন্যাচারাল জিনিয়াস। আচ্ছা, ধরেন গ্রিক আর রোমান লিটারেচারের যে টেকনিকগুলো ওগুলো ফলো করেছে, বাট নতুন করে কিছু ইনভেনশন হয় নাই, এই জন্য this lacks. This attention is paid to technical perfection rather than innovation or natural genius. আর আছে হলো নাম্বার 3, হিউম্যান বিইংস আর গিভেন মোস্ট ইম্পর্টেন্ট। মানুষের উপর বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। লিটারারি আইডিয়াল অফ দিস এজ ইজ আর্ট ফর ম্যান সেক, নট আর্ট ফর আর্ট সেক। আচ্ছা, সেটা কি? শিল্পটা মানুষের সেকে করেছে, আর্টের সেকে করে নাই। আর্টেরও যে একটা নিজস্ব প্যাটার্ন আছে সেটা ফলো না করে মানুষের জন্য ওরা কপি করে গিয়েছে, ফলো করে গিয়েছে। জেনারেল রাদার দেন দ্য ইন্ডিভিজুয়াল কোয়ালিটিজ অফ হিউম্যান বিইংস আর গিভেন মোর ইম্পর্টেন্স। আচ্ছা, মানুষের ইন্ডিভিজুয়াল কোয়ালিটির তুলনায় জেনারেল কোয়ালিটির উপরে বেশি ইম্পর্টেন্স দিয়েছে এই সময়। আর নাম্বার 5, সফিস্টিকেশন ইন থট অ্যান্ড স্টাইল ইজ এমফাসাইজড। মানুষের চিন্তাধারার যে সফিস্টিকেশন এগুলোতে বেশি এমফাসাইজ করা হয়েছে। সফিস্টিকেটেড মানে কি? জাগতিক জ্ঞান সম্পন্ন। জাগতিক জ্ঞান কি? আশেপাশের যে জিনিসগুলোকে যারা ফলো করে এটাই সফিস্টিকেশন নিয়ে বলছে। আচ্ছা, নিও ক্লাসিক্যাল এজের 3টা ভাগ আছে, রেস্টোরেশন পিরিয়ড, অগাস্টান এজ আর এজ অফ সেন্সিবিলিটি। রেস্টোরেশন পিরিয়ডটা হলো 1660 থেকে 1700, মোটামুটি 40 বছরের টাইম। আচ্ছা, এই এজটাকে একটু ভালো মতো মাথায় রাখতে হবে, কারণ এটাই আমাদের লিটারেচার। আমরা প্রথম থেকে পড়ে এসেছি, কিন্তু এটার খুঁটিনাটি ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ, যেহেতু এই লিটারেচারের আমরা পড়বো। এই পিরিয়ডটাকে বলা হচ্ছে দ্য রেস্টোরেশন পিরিয়ড বিকজ ইন দিস পিরিয়ড উইথ দ্য রেস্টোরেশন অফ মোনার্কি দ্য ইংলিশ লিটারারি ট্রেডিশন ওয়াজ রিস্টোর্ড। আচ্ছা, রেস্টোরেশন মানে কি? আসেন, হ্যাঁ, রিস্টোর মানে কোনো কিছু আমরা যে রিস্টোর করা তো ইয়ার মধ্যে কম্পিউটারেই পাই। রিস্টোর কোনো একটা ফাইল ফেলে দিয়েছি, ওটা আবার রিস্টোর করলাম। কোনো রিসাইকেল অন্য কাছাকাছি যে রিস্টোর করা, পুরো আবারভাবে সংরক্ষণ করা। মানে মোনার্কি মাঝখানে চলে গেছিল না পিউরিটান এজে, লাস্ট ইয়াতে দেখেছি, এখন আবার ফিরে এসেছে। সেটা কিভাবে? কমনওয়েলথ পিরিয়ডে যেটা হয়েছিল, চার্লস ওয়ানের ছেলে, সে কী করেছে? তার বাবা মরে যাওয়ার পরে সে ফ্রান্সে এসকেপ করেছে। হি ফ্লিড মানে ফ্রান্সে পালিয়ে গিয়েছে, ইংল্যান্ড থেকে সরে যায় সে। তো রিচার্ড ক্রমওয়েল, যে অলিভার ক্রমওয়েলের ছেলে, তার মৃত্যুর পরে পিপল অফ ইংল্যান্ড ব্রট হিম ব্যাক অ্যান্ড মেড হিম কিং অফ ইংল্যান্ড অন May 29, 1660। আচ্ছা, অলিভার ক্রমওয়েলের ছেলে ওই ক্রমওয়েল মারা যাওয়ার পরে ক্ষমতায় বসে। হি ডিসেন্ডেড দ্য থ্রোন। হি রিমেইনড ইন পাওয়ার টিল হিজ ডেথ ইন 1685। যখন এরপরে যেটা হলো যে ক্রমওয়েলের ছেলে তার মৃত্যুর আগ পর্যন্ত 1685 পর্যন্ত হি ওয়াজ ইন দ্য থ্রোন। When James II, another son of Charles I, এই যে চার্লস ওয়ানের এক ছেলে চার্লস II, হি ফ্লিড টু ফ্রান্স, সে ফ্রান্সে পালিয়ে গিয়েছে। কিন্তু সেই চার্লসের আবার ছেলে আছে, আরও ছেলে আছে, জেমস টু নাম চার্লস ওয়ানের অ্যানাদার ছেলে, সে আবার ক্ষমতায় এসেছে। সো এক রাজার তো কয়েকটা ছেলে মেয়ে থাকতেই পারে, কেউ না কেউ ক্ষমতায় আসবে। ফর এক্সাম্পল দেখেন যে সৌদি আরবে যে এই মুহূর্তে যে মোহাম্মদ বিন সালমান আছে, রাজার বোধ হয় অনেক মানে 700-800 মানে বলা হয়ে থাকে, কত অগুন্তি, তার মধ্যে সবাইকে মেরে ধরে এই সালমান ক্ষমতায় আছে। সৌদি আরবের অবস্থা ভালো না লিটারালি। সৌদি আরব, দুবাইয়ের অবস্থা সব শেষ। ওই দুবাইয়ের অবস্থা তো যে দেখেছেন কীভাবে ইয়া হয়েছে, এয়ারপোর্টগুলো তলায় গেছে। এখন সেটার ছোঁয়া লাগছে হলো সৌদি আরবে, মানে মদিনা একেবারে ভেসে টেসে গেছে আর কি।
একগুলা পাহাড় মানে পাথুরে একগুলা জায়গা, পাহাড়ের জায়গা। সৌভাগ্য হয়েছিল গত নভেম্বরে যাওয়ার, এখন শুনি যে সেগুলো বন্যায় তলায় ভেসে শেষ, একদম পাহাড়ি এলাকা, কিচ্ছু নাই, খটখটা শুকনা, সেগুলো জায়গায় বন্যা হয়। আর ঢাকা শহরে মরুভূমির ফিল পাই। ঢাকাতে তো রাজশাহীর থেকে নাকি তাপমাত্রা বেশি, ফিলস লাইকেরও তো একটা ব্যাপার আছে, ধরেন আপনার হ্যাঁ হ্যাঁ এরকম ফিল হয়। আছে হলো 38 হয়তো 38 আছে, লাগতেছে হলো 45 বা 43। আজকে কালকের মধ্যে বৃষ্টি হওয়ার কথা, আকাশ মেঘ হয়ে রয়েছে, দেখি কি হয়। বৃষ্টি হয় না অনেক, লাস্ট বৃষ্টি হয়েছিল আমি মনে করি না 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 এপ্রিলের 16, আমি বলি 16 তারিখে একটা বৃষ্টি হয়েছে আমার মনে আছে। এপ্রিলের 16তে তো ক্লাস খুলছে কিন্তু ক্লাস শুরু হয়েছে, রেগুলারের ক্লাস শুরু হয়েছে 23 তারিখ থেকে, না 26 তারিখ থেকে। রেগুলার 23 হলো শুক্রবার, 23 শুক্রবার ছিল বোধ হয়। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে 23 তারিখ মঙ্গলবার ছিল, 26 তারিখ শুক্রবার ছিল। সো হ্যাঁ, সো 16 তারিখে সামান্য একটু বৃষ্টি হয়েছিল, তারপরে আর কোনো, তাহলে মোটামুটি 15-16 দিন ধরে বৃষ্টির কোনো দেখা নেই। আচ্ছা তাহলে সে ওই ক্ষমতায় এসেছে। গল্পে যাই, হি ওয়াজ আ ক্যাথলিক অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল হু ওয়ার প্রোটেস্ট্যান্ট ওয়ান্টেড টু ডিথ্রোন হিম। ওইখানে আবার আরেক জিনিস, ধর্ম নিয়ে ঝামেলা। সো এই যে জেমস টু যে সে ছিল হলো ক্যাথলিক, মানে ক্যাথলিক মানে হলো পিওর ক্রিশ্চিয়ান। তাদের সাথে আবার যারা প্রোটেস্ট্যান্ট ছিল, যারা ক্রিশ্চিয়ানিটিকে মডিফাই করেছিল, সেই ধর্মের লোকেরা, তারা তাকে ডিথ্রোন করতে চাচ্ছিল, যে উই ডোন্ট ওয়ান্ট হিম অ্যাজ এ কিং। আচ্ছা, ইন 1688 দেয়ার ওয়াজ আ গ্লোরিয়াস রেভলিউশন এগেনস্ট হিম। গ্লোরিয়াস রেভলিউশনটার ক্যারেক্টারিস্টিক্স হলো দেয়ার ওয়াজ নো ব্লাড, মানে মারামারি হয় নাই, একটা মানুষ একটা আন্দোলন করে ওকে বের করে দিছে। আচ্ছা, এই লোকও আবার ফ্রান্সে পালিয়ে গিয়েছে, জেমস টু। উইলিয়াম III অফ ফ্রান্স, হাজব্যান্ড অফ মেরি, ডটার অফ জেমস টু। আচ্ছা, এই জেমস টু যে পালায় গেল, এই জেমস টু এর একটা মেয়ে ছিল, মেয়ের নাম হলো মেরি, ডটার অফ জেমস টু। হার হাজব্যান্ড, তার নাম হলো উইলিয়াম III। এগুলো 1, 2, 3 এরকম, বিকজ সবার নামই তো এক। ওই প্রথম যে জ্যাকোবিয়ান এজের জেমস, ওরই ছেলেরও ছেলে, জেমসের ছেলে চার্লস, চার্লসের ছেলে জেমস টু, এরকম নামে এরভাবে চলতেছে। সো এরপরে কি হলো, যে ওই জেমস টু এর যে ডটার মেরি, তার হাজব্যান্ড ক্ষমতায় এসেছে, উইলিয়াম III, কেম টু পাওয়ার। উইলিয়াম রুলড ইংল্যান্ড টিল হিজ ডেথ ইন 1702। মোনার্কি তো এরকমই, একজন আরেকজনকে মেরে ধরে যেভাবে পায় খাবে এবং ক্ষমতা দখল করবে। আচ্ছা, এই সময়ের ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো কী কী? নাম্বার 1, জেনারেল রিয়াকশন এগেনস্ট পিউরিটানিক্যাল রেস্ট্রেন্টস বিকেম ভেরি স্ট্রং। এই যে পিউরিটানরা কী করতো, কড়াকড়ি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, বাবা মা যেরকম করে ছেলে মেয়েকে কড়া শাসনে রাখে, ওই জিনিসগুলোর এগেনস্টে মানুষের খুব তীব্র একটা প্রতিবাদ আসলো। আচ্ছা, আমরা একটা এর আগে একটু পড়েছিলাম না, ক্যাভালিয়ার আর রাউন্ড হেডস। একজন ছিল রাজার পক্ষের ক্যাভালিয়ার, আর রাউন্ড হেড ছিল পার্লামেন্টের পক্ষে। এটার মতো আরও দুটা পলিটিক্যাল পার্টি হলো, একটা হলো হুইগ আর একটা হলো টরি। এটা ফর্ম হয়েছিল। The Whigs were against the king for the Protestant, Tories supported the king and the Catholics. যেহেতু রাজা ছিল ক্যাথলিক, সো টরিরা রাজাকে সাপোর্ট করেছে এবং ক্যাথলিকদেরকে সাপোর্ট করেছে। আর হুইগ ছিল কারা? তারা রাজার এগেনস্টে গিয়েছে এবং প্রোটেস্ট্যান্টদেরকে সাপোর্ট করেছে। তাহলে হুইগ হলো প্রোটেস্ট্যান্ট রাজার বিপরীতে, আর টরি হলো ক্যাথলিক ফর দ্য সাপোর্ট অফ দ্য কিং। 1690-তে যেটা হয়েছিল, দেয়ার ওয়াজ জ্যাকোবাইট রাইজিং। The Catholics of Ireland, who were led by James II, fought against William's soldiers and were defeated. আচ্ছা, রাজা জেমসের কিছু ফলোয়ার ছিল, there were some followers of King James, তারা রিউনাইট হয়েছে 1690-তে এবং এই যে উইলিয়াম III যে আসছে, মেরির হাজব্যান্ড, তার এগেনস্টে মারামারি করে লাভ হয় নাই, দে ওয়ার ডিফিটেড। 1662-তে যেটা হয়েছিল, আচ্ছা অনেক আগের একটা ঘটনা, 1662-তে রয়্যাল সোসাইটি নামে একটা সোসাইটি ওয়াজ ফাউন্ডেড ফর সায়েন্টিফিক রিসার্চ। আচ্ছা, সেটা পরবর্তীতে আরও ডেভেলপ করেছে এবং স্যার আইজ্যাক নিউটন ওয়াজ আ মেম্বার অফ ইট। সো এটা গেল, একটা রয়্যাল সোসাইটি কিন্তু একটা ইম্পর্টেন্ট ইভেন্ট।
বিকজ এই রয়্যাল সোসাইটি থেকেই বাঘা বাঘা লোক এসেছে, আইনস্টাইন, তারপরে এই যে আইজ্যাক নিউটন, তো মানে মানে ওটার আন্ডারে কাজ করেছে আর কি, রয়্যাল সোসাইটির আন্ডারে কাজ করেছে। হ্যাঁ, রয়্যাল সোসাইটি একটা সংস্থা। আর এই যে এই বড় বড় বিজ্ঞানীগুলো দেখবেন মেজরিটি হলো ইহুদি। আইজ্যাক নিউটন ইহুদি, তারপরে আইনস্টাইন তো ইহুদি। আবার দেখবেন ইহুদিদের একটা আছে, নামের একটা প্যাটার্ন আছে। ধরেন বার্গ নামের পাশে ওয়ালবার্গ, বার্গ যে এগুলো হলো ইহুদি, জিউ। আচ্ছা, এটা জাস্ট ফর এক্সাম্পল জাস্ট বললাম আর কি, এরকম ইয়াগুলো হয়। যে আরেকটা আছে, মানে বার্গ দিয়ে যে বললাম, নাম কি আছে? স্টিফেন স্পিলবার্গ, সিনেমার পরিচালক, ঠিক আছে, হি ইজ আ জিউ। আচ্ছা, 1695-এ যেটা হয়েছিল, প্রেস ওয়াজ মেড ফ্রি। সংবাদ মাধ্যম বা প্রেস এই জিনিসটা ছিল কে? রাজা টাজাদের যে ক্ষমতায় আসবে সে ইয়া করবে। সো 1695-এ প্রেসটা ফ্রি হয়ে গেল। এভরিওয়ান ওয়াজ গিভেন লিবার্টি টু এক্সপ্রেস হিজ অর হার ভিউজ। মানে এতদিন রাজার যে ক্ষমতায় ছিল তার আন্ডারে কাজ করতে হতো প্রেসকে, এখন মানুষ স্বাধীনভাবে বাক স্বাধীনতা পেল। Number 6, the Bill of Rights was adopted in 1689. It curtailed the monarch's power and increased parliament's power. আচ্ছা, একটা বিল অফ রাইট, অধিকারের বিল, এই রাইট মানে হলো অধিকার। সো বিল অফ রাইট ওয়াজ অ্যাডপ্টেড ইন 1689। এখানে কি হয়েছে যে ওই আবার আগের জিনিস, যে মোনার্কির যে পাওয়ার আরও ছোট করে ফেলেছে, কার্টেল করেছে, এবং পার্লামেন্টের পাওয়ারটা বেশি এসেছে। আসলে আস্তে আস্তে মানুষের ইয়েটা ডেমোক্রেসির দিকে যাচ্ছিল, লিড করছিল। তখন পর্যন্ত মোনার্কি, পার্লামেন্ট এগুলো ছিল। আচ্ছা, এই সময়কার মেজর রাইটার ছিল হলো জন মিল্টন। তার তো যে প্যারাডাইস লস্ট আছে, প্যারাডাইস রিগেইনড, স্যামসন অ্যাগোনাইস। জন মিল্টনের পরিচয় হলো উনি মোটামুটি জন্ম থেকে হি ওয়াজ ব্লাইন্ড সিন্স হি ইজ স্টার্টিং। এরপরে আছে স্যামুয়েল বাটলার, জন বানিয়ান, জন ড্রাইডেনও রেস্টোরেশন পিরিয়ডের লোক। এনার উল্লেখযোগ্য কবিতা হলো ম্যাকফ্লেকনো। ইম্পর্টেন্ট পোয়েম অফ জন ড্রাইডেন হলো ম্যাকফ্লেকনো। জন লক, এরা হলো সাহিত্যিক, এরা হলো এসেইস্ট মানে এসে লেখে বা গদ্য যেগুলো লেখে, প্রোজ যারা লেখে। আচ্ছা, আফরা বেন, উইলিয়াম কনগ্রিভ, পরের পেজে উইলিয়াম কনগ্রিভের আমরা টেক্সট পড়ব, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, পেজ 118। পেজ 118 আমরা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড উইলিয়াম কনগ্রিভের পড়বো ইনশাল্লাহ ফাইনালে, উই উইল স্টাডি। আচ্ছা, আর আচ্ছা জর্জ ফারখার, আচ্ছা এটা এত না। আচ্ছা, লিটারারি ইভেন্টসগুলো কি কি? ইমিটেশন অফ দ্য, অভিক বলেন কি লাগবে, মানে কি পেজ? রাইটারের নাম উইলিয়াম কনগ্রিভ। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটা নাটক। এটা ওই যে বলেছিলাম না, রেনেসাঁ স্পিরিটের পারফেক্ট এক্সাম্পল ডক্টর ফস্টাস, ওরকম রেস্টোরেশন পিরিয়ডের পারফেক্ট ওয়ান অফ দ্য পারফেক্ট এক্সাম্পলস হলো ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এই নাটকটা। আচ্ছা, লিটারি ফিচার্স অফ দিস এজ, ইমিটেশন অফ এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান রাইটার্স গিভস রাইজ টু নিও ক্লাসিসিজম। এই যে এনশিয়েন্ট গ্রিক আর রোমান রাইটারদের মানে ফলো করলো পিপল, সো দিস গিভস দ্য রাইজ টু নিও ক্লাসিসিজম। এটাই হলো নিও ক্লাসিসিস্ট বলা হচ্ছে। ক্লাসিক্যাল লিটারেচার মানে হলো গ্রিক আর রোমান লিটারেচার, ওটাকে ট্রেন্ডটাকে ফলো করা। আচ্ছা, নাম্বার 2, পিউরিটান কন্ট্রোলস লুজেন অ্যান্ড ওয়েভ অফ ফপারি অ্যান্ড ভালগারিটি সুইপস দ্য ক্রিয়েটিভ ওয়ার্কস। আচ্ছা, পিউরিটান যে কন্ট্রোলগুলো, ওই একটা রিলিজিয়াসলি হয়তো লুজ হয়ে গিয়েছে, ওই কন্ট্রোলটা রিল্যাক্স হয়ে গেছে, শিথিল হয়ে গেছে, সেখানে ফপারি এবং ভালগারিটি ক্রিয়েটিভ ওয়ার্কের জায়গা করে নিয়েছে। ফপারি মানে হলো ফপিশ, মানে প্রদর্শন করার ক্ষমতা। ফর একটা নমুনা আমি দেখাই। আইনের ক্ষেত্রে এখনও দেখবেন স্টিল কেউ একটা আইনের কিছু একটা পড়েছে বা কিছু, বাংলাদেশেও একটা আলগা উইক পড়ে না, যারা দেয় খেয়াল করে দেখেন, ওই জিনিসটা তখনকার থেকে চলে আসতেছে। ওই ফপারিটা বা কৃত্রিম ফপিশনেস, একটা আলগা উইগ, চুল কোকড়ানো চুলের ওই এখনও কিন্তু টেন্ডেন্সিটা আছে। আপনি জানেন কি না জানি না, ওটা সাদা কালার, সাদা টাইপের, সাদা। আর ভালগারিটি তো থাকবেই, যেহেতু এক্সট্রিম এগেনস্টে এক্সট্রিম রিয়াকশন। পিউরিটানিজম ছিল বেশি এক্সট্রিম টাইট দিছে, সো রেস্টোরেশন হলো এক্সট্রিম লুজ। ভালগারিটি এগুলো হয়েছে। ভালগার মানে হলো মানে ভদ্রতা বর্জিত, অশ্লীল কোনো কিছু।
গ্রেট ইংলিশ এপিক্স আর রিটেড উইথ প্রপার এলিগেন্স অ্যান্ড গ্র্যান্ডিউর। বড় বড় ইংলিশ এপিকগুলো মানে প্রপার এলিগেন্সের সাথে এবং জাঁকজমকের সাথেই লেখা হয়েছে। Number 4, drama turns with the 10 French licentiousness, with the then French licentiousness and gaiety. It loses Elizabethan seriousness and splendor. আচ্ছা, এলিজাবেথান এজে একটা সিরিয়াসনেস ছিল, একটা সৌন্দর্য ছিল, সেই ইয়াটা ড্রামায় নাই। আমরা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে দেখব কি হয়েছে। পুরা ওই যেহেতু রাজা উইলিয়াম কি ছিল, মেরির হাজব্যান্ড, সে ফ্রান্স থেকে এসেছে, সো ফ্রেঞ্চ কিন্তু মানে দাম্পত্যের দিক দিয়ে বা নারী পুরুষের সম্পর্কের দিক দিয়ে খুবই ভালগার এবং লাইসেন্সুয়াসনেস মানে হলো এটাই তো অশ্লীলতা বা ইয়া আর কি কদর্য এই ইয়াগুলো ছিল, লাম্পট্য এই জিনিসগুলো ছিল এবং গেইটি তুচ্ছতা ছিল, মামুলি জিনিস পত্র ছিল। এলিজাবেথার সিরিয়াসনেস ছিল না। ফ্রেঞ্চ চিন্তা ভাবনা কিন্তু সবসময় খুব ভালগার, অলওয়েজ নারী পুরুষের ইন টার্মস অফ হিউম্যান রিলেশনশিপ। আচ্ছা, কমেডি অফ ম্যানার্স অ্যান্ড হিরোইক ট্র্যাজেডি বিকাম মেজর ড্রামাটিক জনরা। GENRES, এটার উচ্চ প্রোনাউন্সিয়েশন হলো জনরা। আমরা জেনার বা কিছু থাকতে পারে, কনফিউশন থাকতে পারে, আমি তাও বলে দিলাম। প্রপার প্রোনাউন্সিয়েশনটা হলো, আচ্ছা প্রোনাউন্সিয়েশন হয়তো বানানটা ওরকম, বাট আর কি ইউ হ্যাভ টু আটার অ্যাজ প্রোনাউন্সিয়েশন, নান। জি, আর ওটা হবে হলো, এটা জার্মান ওয়ার্ড বোধ হয়, জনরা শব্দটা জার্মান ওয়ার্ড, জার্মান থেকে আসছে। কমেডি অফ ম্যানার এবং হিরোইক ট্র্যাজেডি এই সময়কার জনরা ছিল। কমেডি অফ ম্যানার এটার এক্সাম্পল হলো ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আমরা এই টেক্সটটা পড়ব ফাইনালি ইনশাল্লাহ। আর হিরোইক ট্র্যাজেডিও আছে, সেটা আমরা দেখব টেক্সটগুলো। আচ্ছা, হ্যাঁ জনরা, সেক্ষেত্রে আমরা বলবো জনরাস। নাম্বার 6, ট্রান্সলেশন অফ গ্রেট ক্লাসিক্যাল টেক্সট স্টার্টস অ্যাপিয়ারিং। ধরেন গ্রেট ক্লাসিক্যাল টেক্সটগুলোর ট্রান্সলেশন শুরু হলো। আচ্ছা, একটা এখন আপনি বলতে পারেন গ্রিক আর রোমান লিটারেচার কী জিনিস? গ্রিক রোমান লিটারেচার হলো, এই বইটারই পিছনে কিছু লেখা আছে, আমি বলি। এখানে মিথিক্যাল ক্যারেক্টার্স 150-এর পরে আছে, দেখতে হবে না। এখানে ওই যে গ্রিক লিটারেচার, এটাই মূলত এটাকেই বলতেছে। আসলে সেটা হলো যে গ্রিক সাহিত্যটা কী ছিল, গ্রিক মিথোলজিটা আর কি, গ্রিক লিটারেচার ওটা বোঝাচ্ছে। আরও কিছু আছে এখানে। এই জিনিসগুলো আপনার কতটুকু জানেন আমি জানি না, গ্রিক মিথোলজি কতটুকু জানেন? জি, হ্যাঁ ওগুলোই। এখন ফর এক্সাম্পল ট্রয়ের কথা আসবে, গ্রিক মিথোলজি ট্রয়ের সাথে রিলেটেড। ট্রয় নগরী, ট্রয় যুদ্ধটা কেন হয়েছিল জানেন? হেলেনকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ। ওকে, আবার এই যে গ্রিক ক্যারেক্টারগুলো, ওগুলোর আবার রোমান নাম আছে। হ্যাঁ, যেমন সবার ইয়াতে হলো গিয়ে জিউস, নাম শুনেছেন? গড আর গডেস থাকে। গ্রিক মিথোলজিতে কি থাকবে? গড, গডেস অ্যান্ড হিউম্যান বিইং। জিউসের আবার রোমান নাম জুপিটার। তারপর অনেকগুলো ক্যারেক্টার আছে, যেমন এরিস, যুদ্ধের দেবতা, ওর রোমান নাম হলো মার্স। আচ্ছা, রোমান অত জানার দরকার নেই, আমরা এই হেলেনকে নিয়ে যে যুদ্ধ হয়েছিল এগুলো আছে। অরফিউসের কথা বললেন, অরফিউস কিন্তু ওই যে বাঁশি বাজায়, সাপের কামড়ে মারা গিয়েছিল, একটার সাথে আরেকটা রিলেটেড। তারপরে হারকিউলিস, আমরা টিভিতে দেখেছি কিনা টিভি সিরিজ, হারকিউলিসও জিউসের মানব পুত্র, মানে জিউসের হিউম্যান চাইল্ড আর কি। আর জিউস ছিল হলো গিয়ে চরম লাইসেন্সুয়াস বা লম্পট একটা মানুষ। সে দেবীদের সাথেও সে সম্পর্ক গড়েছে, মানুষের সাথেও সম্পর্ক গড়েছে, তার অনেক হাজার সন্তান। এই ইয়াগুলো মোটামুটি এই পিছনের ইয়াতে লেখা আছে, সো এখানে পারলে দেখে নিতে পারেন। সো আমার যখন কখনো লিটারেচারের সাথে আসবে, সেটার রেফারেন্সগুলো আমি গল্প আকারে বলতে থাকবো যখন আসবে। আচ্ছা, এটা গেল, এটা ট্রান্সলেশন অফ গ্রেট ক্লাসিক্যাল টেক্সটস। নাম্বার 7, স্যাটারিক্যাল ভার্স বিকামস পপুলার। স্যাটারিক্যাল যে টেক্সটগুলো, দে বিকেম পপুলার বিকজ
ওই যে স্যাটায়ারের আকারে যেহেতু সমাজে এই আজে বাজে জিনিসগুলো ভালগারিটি, তারপরে ফপারি, এগুলো হলো সমাজের অসঙ্গতি, এগুলোর এগেনস্টে তো তখন লেখা শুরু হলো, মোরালিটিও এগুলো হলো। নাম্বার 8, লিটারেচার অফ টু এক্সট্রিম কোএক্সিস্ট, দুই ধরনের এক্সট্রিম লিটারেচার দে কোএক্সিস্ট, মানে পাশাপাশি সহাবস্থান ছিল। যেমন ভালো ভালো কিছু গ্রেট এপিক্স লাইক প্যারাডাইস লস্ট ইজ অ্যাবাউট অ্যাডাম, ইভ অ্যান্ড গড। এখানেও আসবে, গ্রিক লিটারেচার কিছু আসতে পারে না, এটা মোটামুটি অ্যাডাম ইভ নিয়ে জি না প্যারাডাইস লস্ট গ্রিক মিথোলজি না, প্যারাডাইস লস্ট হলো আমাদের মুসলমানদের আদম হাওয়া আছে ওটার সাথে রিলেটেড। আচ্ছা, মোরাল উইজডম যেমন পিলগ্রিমস প্রোগ্রেস, এগুলো হলো ভালো ভালো টেক্সট। আর অ্যাট দ্য সেম টাইম সেন্সুয়াল কমেডিজ লাইক দ্য কান্ট্রি ওয়াইফ আর অলসো রিটেন, কতগুলো টেক্সট লেখা থাকে যেখানে অনেক অশ্লীলতার ব্যবহার আছে, এটা থাকবে, দুই ধরনের জিনিস থাকবে। আচ্ছা, আমাদেরকে এটা মানতেই হবে, আমরা ইংলিশ লিটারেচার পড়ছি, এখানে ভালগার জিনিস, অ্যাডাল্ট জিনিস থাকবে, ঠিক আছে, এটা আমাদের মেনে নিয়ে পড়তে হবে। এরপরে আসতেছে সেকেন্ড ভাগ নিও ক্লাসিক্যাল লিটারেচারের, দ্য অগাস্টান এজ। এটার সময় হলো মোটামুটি 45 বছর। এই এজটা অগাস্টান এজ বলা হচ্ছে বিকজ এই সময় তারা দে ফলোড দ্য রেইন অফ এম্পায়ার। আচ্ছা, অনেক আগে এক রাজা ছিল, রাজার নাম হলো অগাস্টাস, তার সময়কাল ছিল 27 BC, বিফোর ক্রাইস্টের জন্মেরও 27 বছর আগে থেকে 14 AD, মানে জিসাস ক্রাইস্ট মারা যাওয়ারও 14 বছর পর এই সময়কালের রাজা, তার রেইনের নামে অগাস্টান এজ বা এজ অফ পোপও বলা হচ্ছে। ওই সময়কার আবার রাইটার ছিল হলো আলেকজান্ডার পোপ, বিকজ আলেকজান্ডার পোপ ওয়াজ দ্য বেস্ট নোন পোয়েট অফ দিস টাইম। ডিউরিং দিস ইয়ার্স ইংল্যান্ড ওয়াজ রুলড বাই কুইন অ্যান, জর্জ I অ্যান্ড জর্জ II। এই সময় ইংল্যান্ড 3 জনের আন্ডারে ছিল, রানী অ্যান, জর্জ I এবং জর্জ II। 1702 থেকে 14, 14 থেকে 27, 27 থেকে 60, মোটামুটি 3 ইয়াতে ছিল। এটা হলো অগাস্টান পিরিয়ডের সময়কাল। সো তাহলে রাজা অগাস্টাসের সময় যে লিটারেচার ছিল ওটাকে ফলো করেছে, প্লাস পোপের সময়কাল, আলেকজান্ডার পোপের, এই জন্য দিস এজ ইজ কল্ড অ্যাজ ইদার অগাস্টান এজ প্লাস বোথ অ্যাজ এজ অফ পোপ। ইম্পর্টেন্ট ফ্যাক্ট এই সময় কী কী ছিল? নাম্বার 1, স্কটল্যান্ড ওয়াজ অ্যানেক্সড টু ইংল্যান্ড। এর আগে ইংল্যান্ডের সাথে আলাদা হয়েছিল, কখনো একসাথেও জুড়েছে, বাট এই সময় স্কটল্যান্ড লিটারালি ইংল্যান্ডের সাথে একসাথে হয়ে থেকেছে। স্কটল্যান্ড কিন্তু দূরে, মানে ইংল্যান্ড থেকে একটু দূরে, সেটা একসাথে হয়েছে। আচ্ছা, আর ওই যে রাজা জেমসের যে কিছু ফলোয়ার ছিল, মাথাচাড়া উঠে তাদেরকে হারায় দিল উইলিয়াম III। নাম্বার 2, সেখানে হলো জ্যাকোবাইট রাইজিং কন্টিনিউড, ওই ইয়াটা তখনও চলতেছিল, যে রাজা জেমসের কিছু ফলোয়ার। নাম্বার 3, দ্য ফার্স্ট ক্যাবিনেট অফ ইংল্যান্ড ওয়াজ ফর্মড। ওই যে ক্যাবিনেট মন্ত্রী পরিষদ যে সেগুলো ইংল্যান্ডে প্রথম ফর্ম হয়েছে। নাম্বার 4, দ্য ফার্স্ট ইংলিশ ডেইলি নিউজ পেপার, দ্য ডেইলি কোরেন্ট, অ্যাপিয়ার্ড ইন লন্ডন ইন 1702। প্রথম ইংলিশ যে পত্রিকার একটা ছিল, দ্য ডেইলি কোরেন্ট, ওটা লন্ডনে 1702-এ পাবলিশ হয়েছে। নাম্বার 5, দ্য নাম্বার অফ কফি হাউসেস, পাবস, ক্লাবস ওয়াজ মাল্টিপ্লাইড অ্যান্ড পিপল লার্নড দ্য হ্যাবিট অফ লিভিং টুগেদার। আসলে মানুষের আগে কৃষিকাজ নিয়ে বা অত অর্গানাইজড হয় নাই, এই সময়ের থেকে ওই কফি হাউস, পাব, ক্লাব এগুলোতে মানুষ যে একটু গল্প করা, মিট করা বা একসাথে বসবাস করার যে আনন্দটা আস্তে আস্তে তো ওখান থেকে গড়ে উঠেছে। এগুলোর এক্সাম্পল আমরা দেখবো, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডও দেখবো, আমরা রেপ অফ দ্য লকের মধ্যেও দেখবো। আলেকজান্ডার পোপের টেক্সটের মধ্যে আছে, রেপ অফ দ্য লক আমরা ফাইনালে পড়ব। নাম্বার 6, আ নাম্বার অফ লিটারারি অ্যাসোসিয়েশনস স্টার্টেড। কিছু সাহিত্যের কিছু অ্যাসোসিয়েশন, কিছু গ্রুপ এরকম স্টার্ট হয়েছে। অফ দেম দ্য মোস্ট ফেমাস ওয়াজ দ্য স্ক্রিবলার্স ক্লাব। স্ক্রিবলার্স ক্লাব নামে একটা ক্লাব ছিল। এখানকার মেম্বার কারা ছিল? আলেকজান্ডার পোপ, এই যুগের যে মেইন ফোররানার, জন গে, জন আরবাথনট, জনাথন সুইফট এবং টমাস পার্নেল। এদের মধ্যে উল্লেখযোগ্য আমি দেখছি এই যে গালিভার্স ট্রাভেলসের লেখক জনাথন সুইফট আর রেপ অফ দ্য লকের লেখক আলেকজান্ডার পোপ, এরা দুইজন, প্লাস আরও 3-4 জন ছিল, এরা ছিল স্ক্রিবলার্স ক্লাবের মেম্বার। আচ্ছা, অন্যান্য ক্লাবও আরও কিছু গড়ে উঠেছিল, সেগুলো ছিল কিটক্যাট ক্লাব, স্পেকটেটর্স ক্লাব। আচ্ছা, এই যে আমরা এই যে কফি হাউস, পাবস, ক্লাবসের কথা বললাম না, এই প্রসঙ্গে একটা জিনিস বলি, এরকম এই অগাস্টান পিরিয়ডেরই আশেপাশে যেটা হয়েছে ইংল্যান্ডে একটা প্রচলন আসছে, সেটা হলো
কিটক্যাট ক্লাব নাম ইয়াতে মনে পড়লো। মহিলারা কি করতো, ওই লাঞ্চের পরে বিকালের দিকে 4টা-5টা থেকে ওই সময় একটা ইয়া হতো, ওই যে কিটি পার্টির ইয়াটা ওই সময় থেকে আসছে, একটু চা একটু বিস্কিট খাওয়া। বিদেশের কিন্তু খাবার দাবার এরকম না, আমরা ধরেন একটু কফি হাউসে গিয়ে কফি খেতে যাই, কিন্তু এখানে আমরা কফির সাথে স্যান্ডউইচ বার্গার, মানে এক প্রস্থ খাবার না হলে আমাদের হয় না। আমাদের খাবার হলো ভাত, কাচ্চি বিরিয়ানি, টনস অফ ফুডস। ওখানে এরকম ইয়া না, ওখানে ওরকম চা আর বিস্কিটই, খুব বেশি হলে স্যান্ডউইচ। কিন্তু ওই বাংলাদেশের কালচারের সাথে থাকে আলাদা, বাট ওই কিটি পার্টির যে ইয়াটা আর কি কনসেপ্টটা ওই সময় থেকে শুরু হয়েছে। ছেলেদের যেরকম পাবস ক্লাবস হয়েছে, মেয়েদের ওটা হলো কিটি পার্টি। জি, অগাস্টান এজে এটা হলো 1702 থেকে 45। এটা আমরা ইয়ার মধ্যে পাবো, রেপ অফ দ্য লকের মধ্যে পাবো এরকম কিটি পার্টির কনসেপ্টটা। আচ্ছা, এই সময়কার মেজর রাইটার ছিল ড্যানিয়েল ডিফো, রবিনসন ক্রুসো, এটা আমরা ফাইনালে পড়বো রেপ অফ দ্য লক, রবিনসন ক্রুসো, আর একটা কি একটা জানি পড়বো, এই মুহূর্তে মনে আসতেছে না। জোনাথন সুইফট, গালিভার্স ট্রাভেলস ইম্পর্টেন্ট। জোসেফ এডিসন অ্যান্ড রিচার্ড স্টিল, ওনারা কিছু ইয়া লিখেছেন, এসে প্রবন্ধ। জোসেফ এডিসন এবং রিচার্ড স্টিলের যে দ্য স্পেকটেটর, এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট, এটা অগাস্টান পিরিয়ডের একটা উল্লেখযোগ্য একটা এসে, এটা মাথায় রাখবেন। আলেকজান্ডার পোপের, উনি বেশি পরিচিত হলো দ্য রেপ অফ দ্য লক নিয়ে। আছে স্যামুয়েল রিচার্ডসন, প্রথম ইংলিশ নোভেল তার লেখা, সেটার নাম হলো পামেলা। নোভেল মানে উপন্যাস, এর আগে বিভিন্ন অন্য ধরনের জনরাতে মানুষ প্রথম লিখেছে, বাট এটা হলো উপন্যাস প্রথম লিখেছে। হেনরি ফিল্ডিং, তার উল্লেখযোগ্য উপন্যাস হলো জোসেফ অ্যান্ড্রুজ। আচ্ছা, মেইন লিটারারি ফিচার্স এই সময়ের যে নিউ ক্লাসিক্যাল স্পিরিট কন্টিনিউস, প্রথম মানে সাকসেসফুল নোবেল বা সার্থক নোবেল এই টাইপের আর কি। মেইন লিটারারি ফিচার্স ছিল নিও ক্লাসিক্যাল স্পিরিট কন্টিনিউস, ওই যে নিও ক্লাসিক্যাল এজের যে স্পিরিটটা ওটা এখনও এর মধ্যেও ছিল। নাম্বার 2, পোয়েট্রি বিকামস আ ভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ আ ভার্বাল আর্ট অফ ফলোয়িং হোরাসেস থিওরি অ্যাজ ইন পেইন্টিং সো ইন পোয়েট্রি। আচ্ছা, মানে পোয়েট্রিটা এমন ছিল, ভিজুয়ালি যেভাবে দেখতেছি আমরা কাগজেও লেখা ছিল সেরকম, অ্যাজ ইন পেইন্টিং সো ইন পোয়েট্রি, মানে ছবিতে যেরকম আঁকা পোয়েট্রি তো আমরা সেরকম দেখেছি। আচ্ছা, নাম্বার 3, প্রেসাইজ, ফর্মাল অ্যান্ড এলিগেন্ট বিকাম দ্য স্ট্যান্ডার্ড স্টাইল অফ রাইটিং। মানুষ সংক্ষেপে লিখেছে, ফর্মালি লিখেছে এবং এলিগেন্ট ওয়েতে কবিতা লিখেছে। নাম্বার 4, মডারেশন, রিয়েলিজম অ্যান্ড রেশনালিজম বিকাম দ্য মেইন প্রিন্সিপালস অফ ক্রিয়েটিভ ওয়ার্কস। ক্রিয়েটিভ যদি কেউ ওয়ার্ক লিখতে গিয়েছে, সেখানে মানুষ মডারেশনের মধ্যে লিখেছে, রিয়েলিজম নিয়ে লিখেছে এবং রেশনালিজমের মধ্যে লিখেছে। তাহলে মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা কাজ করেছে সমাজের নেগেটিভিটির এগেনস্টে। Number 5, the regular pentameter couplet and blank verse are developed to the best possible perfection. আচ্ছা, পেন্টামিটার মানে একটা লাইনের মধ্যে 10টা অক্ষরের একটা কবিতার লাইন, অ্যান্ড ব্ল্যাঙ্ক ভার্স হলো ওই যে অন্তমিল যেটা নাই আর কি, ব্ল্যাঙ্ক ভার্সের ওই কনসেপ্টটা খুব ভালোভাবে ডেভেলপ করেছে অগাস্টান এজে। নাম্বার 6, লিরিক পোয়েট্রি লুজেস ডোমিনেন্স, ওই গীতি কবিতা যেটা বাংলায় বলে লিরিক বা ছন্দওয়ালা যে কবিতাগুলো, ওগুলোর কমে গিয়েছে, ওগুলোর ইউজ কমে গিয়ে লেখালেখি কমে গিয়েছে। নাম্বার 7, স্যাটারিক্যাল ভার্স কন্টিনিউস, অগাস্টান এজের মূল ইয়াই হলো স্যাটারিক্যাল ভার্স, এটা বেশি করে কন্টিনিউ হয়েছে। Number 8, satirical prose appears. It blends fact and fiction in new forms such as biographies, travelogues, political allegories and romantic tales. মানে ব্যঙ্গ রচনাগুলো এগুলোর লেখালেখি বেড়ে গিয়েছে, ফ্যাক্ট এবং ফিকশন, বাস্তবতাও নিয়েছে, কিছু বাস্তব কিছু কল্পনা মিশিয়ে এরকম করে লিখেছে স্যাটারিক্যাল রাইটিংগুলো। সেগুলোর মধ্যে মানুষের বায়োগ্রাফি আছে, বায়োগ্রাফি মানে কি মানুষের জীবন বৃত্তান্ত, সেখানে মানুষ বাস্তব প্লাস ইমাজিনেশন, রিয়েলিটি অ্যান্ড ইমাজিনেশন মিলে লিখেছে। ট্রাভেলগের মধ্যে একই কাজ করেছে। পলিটিক্যাল অ্যালিগরিজ ফর এক্সাম্পল, অ্যালিগরি কী জিনিস? অ্যালিগরি হলো একটার রূপে আর একটা কিছুর গল্পের বর্ণনা করা, সেটা কি জিনিস? ফর এক্সাম্পল, ঈশপের গল্প নাম শুনেছেন? ঈশপের গল্পে কি হয়? কচ্ছপ আর খরগোশের যে গল্প, স্লো অ্যান্ড, এটার ইয়েটা হলো স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। ওখানে দেখিয়েছে যে কচ্ছপ স্লো হলেও সে ঠিকই বুদ্ধি খাটিয়ে সে জিতে যায়, এগুলো এক ধরনের। তারপরে কাকের, একটা কাক কলসি দিয়ে পানি খেতে পারছিল না, ওইটা একটা। তারপরে এই যে রাখাল বালকের নেকড়ের গল্প আর কি, বারবার রাখাল বালক বলে যে হেল্প হেল্প অ্যান উলফ,
কিন্তু শেষমেশ যখন মিথ্যা কথা বলতে থাকে শেষমেশ মানুষ আর পাত্তা দেয় না, শেষমেশ ঠিকই নেকড়ে এসে খেয়ে যায়। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি পলিটিক্যাল এলিগোরির পারফেক্ট এক্সাম্পল হলো অ্যানিম্যাল ফার্ম। এটা লিখেছে হলো কে? জর্জ অরওয়েল। হ্যাঁ, এটা আরেকটা আছে জর্জ অরওয়েলের উপন্যাস 1984, ওটাও শুটিং অ্যান এলিফ্যান্ট, না ওটা তো শর্ট স্টোরি, ওটা অন্য। অ্যানিম্যাল ফার্ম হলো পারফেক্ট এক্সাম্পল পলিটিক্যাল এলিগরি, বিকজ ওই সময় পলিটিক্যালি এত ছিল যে ওরা রূপকের অ্যানিম্যাল ফার্ম মানেই হলো পশু পাখি নিয়ে ফার্ম দেখিয়েছে, ওরাই মানুষের ওরা অ্যানিম্যাল আকারে কীভাবে তারা পার্লামেন্ট চালাচ্ছে মানুষের দিছে আর কি। এটা হলো অ্যালিগরির এক্সাম্পল। আচ্ছা, নাম্বার 9, নোভেলস অ্যান্ড জার্নালিজম বিগিন। উপন্যাস লেখা শুরু হলো, জার্নালিজম শুরু হলো, সাংবাদিকতা শুরু হলো আর কি। নাম্বার 10, ট্রান্সলেশন অফ গ্রেট ক্লাসিক্যাল টেক্সট কন্টিনিউস। ওই যে ক্লাসিক্যাল টেক্সটগুলোকে ট্রান্সলেট করা শুরু হলো। এর আগে ধরেন গ্রিক মিথোলজি ছিল ল্যাটিন ভাষায় লেখা বা রোমান ভাষায় লেখা, ওটাকে ইংলিশে ট্রান্সলেট করা শুরু হলো। নাম্বার 11, উইট অর ইনভেন্টিভনেস অ্যান্ড অ্যাপনেস অফ ডেসক্রিপটিভ ইমেজেস অর মেটাফোর্স বিকেম মেজর লিটারি ডিভাইসেস। এই যে ডেসক্রিপটিভ কোনো ইমেজ, সেটার জন্য যে মেটাফোর ইউজ করা বা ইনোভেটিভনেস, উইট মানে এক ধরনের হিউমার বা রসবোধ, এইটা হলো খুবই, উইট জিনিসটার মধ্যে ভালগারিটি কিছু নাই, ভাঁড়ের মতো মানুষকে সুরসুরি দিয়ে হাসানো এরকম কিছু না, খুব সাটল ফর্ম অফ হিউমার হলো উইট। এটা আমরা করে দেখি, এগুলোর মানে সূচনা হলো আর কি। উইট খুবই মানে মনোমুগ্ধ, মানে খুবই এনজয়েবল একটা টার্ম, এটা এনজয় করার মতো। উইট জিনিসটা খুব সূক্ষ্ম এক ধরনের হিউমার, এটা মানুষের মধ্যেও থাকবে। ধরেন আপনার সাথে কেউ উইটের মাধ্যমে করছে, খুব সেটা সুশুরি দেওয়া হাসির মজাক না, খুব মাধ্যমে সূক্ষ্মভাবে। আচ্ছা, লিটারেচার মিরর্স পলিটিক্যাল অ্যাওয়ারনেস। এই যে এটাই বলতে চাচ্ছিলাম, এই স্যাটারগুলো কিসের জন্য? পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য আসলে স্যাটারের ইউজ এই সময় বেড়ে গিয়েছে। সো for the sake of political awareness, literature started following satires. Satire মাধ্যমে they wanted to give some message to the political policy makers of the society. Number 13, urban culture overpowers literature. আচ্ছা, এর আগে লিটারেচার ধরেন প্যাস্টোরাল মানে তো গ্রামের বা এর আস্তে আস্তে আরবান কালচারের দিকে লিটারেচার টার্ন করলো। সো আরবান কালচার নিয়েও লেখালেখি শুরু হলো। এরপরের এজ হলো এজ অফ সেন্সিবিলিটি, 1745 to 85। এই এজকে বলা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি বিকজ রিজন, সেন্সিবল ভিউজ অ্যান্ড অরিজিনাল জিনিয়াস কন্ট্রোল দ্য লিটারেচার অফ দ্য টাইম। সো তাহলে কী রিজন, মানুষের সেন্সিবল যে অ্যাটিটিউড এবং অরিজিনাল যে জিনিয়াসনেস, এটা এই সময় রিফ্লেক্ট করেছে। আর এই ইয়ারটাকে এজ অফ জনসনও বলা হয়ে থাকে, বিকজ আফটার দ্য নেম অফ ডক্টর স্যামুয়েল জনসন হু ডমিনেটেড দিস পিরিয়ড। এই সময় ডক্টর স্যামুয়েল জনসন বেশি ডমিনেট করেছে। দিস এজ স্টার্টেড আফটার আলেকজান্ডার পোপস ডেথ অ্যান্ড এন্ডেড উইথ দ্য ফার্স্ট এডিশন অফ লিরিক্যাল ব্যালাডস ইন 1798। ওই 1785 লেখাচ্ছে, কিন্তু 1798-এ যে এই যে লিরিক্যাল ব্যালাডস যখন প্রকাশিত হয় তার আগে দিয়ে এই এজ শেষ হয়েছে। Important facts which influence the literature of this period are James Watt। আচ্ছা, এগুলো হলো এবার বৈজ্ঞানিক আবিষ্কার। স্টিম ইঞ্জিনের আবিষ্কার হলো 1769 সালে, 1769। In 1733 জন কে ইনভেন্টেড দ্য ফ্লাইং শাটল। তাহলে স্টিম ইঞ্জিন, এয়ারপ্লেনের যে ফ্লাইং শাটলগুলো, এগুলো আবিষ্কার হওয়া শুরু করলো, মানে আরও বড় আবিষ্কার। এর আগে আমরা এলিজাবেথেন এজে গ্যালিলিও, কোপার্নিকাসের ওগুলো আস্তে আস্তে আরও বাড়তে থাকলো। 1764-এ হারগিভস ইনভেন্টেড দ্য স্পিনিং জেনি। এটা এক ধরনের যন্ত্র। অল দিস কন্ট্রিবিউটেড টু দ্য ইন্ডাস্ট্রি। আচ্ছা, আস্তে আস্তে যেটা হলো 1760 একটা ইম্পর্ট্যান্ট সাল, ইয়ার। দিস মার্কস দ্য স্টার্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন খুবই বড় একটা ইভেন্ট। এটার প্রোজ অ্যান্ড কনস দুটোই আছে, আমার মনে হয় কনসই বেশি, বিকজ এটার জন্য কি হলো, বাচ্চা কাচ্চারা, চাইল্ড লেবার ওয়াজ এক্সপ্লয়েট হয়েছিল। সো পরবর্তীতে, আর সেই সাথে ক্যাপিটালিজম, মানুষ যারা বড়লোক আরও বড়লোক হবে, গরিবরা আরও গরিব হবে। সো এটা একটা সো তারপরে হলো ইন্ডাস্ট্রিয়াল টাউনস অ্যাপিয়ার্ড, ইন্ডাস্ট্রিয়াল টাউনগুলো অ্যাপিয়ার হওয়া শুরু করলো। নাম্বার 3, দেয়ার ওয়াজ রেভলিউশন ইন এগ্রিকালচারাল প্রোডাকশন। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, সো কৃষিতেও ডেভেলপমেন্ট আসলো।
Number 4, the British founded its empire in India in 1757 and lost its American colony in 1776. 1776 আমেরিকা কি হয়েছে? স্বাধীনতা। 1776 আমেরিকা স্বাধীনতা পেয়েছে আর 1757 সিপাহী বিদ্রোহ খেয়াল আছে, ইন্টারমে পড়েছেন। সো ওই সময় ইন্ডিয়া গিয়ে ওই ইয়াতে প্রায় 100 বছর ক্ষমতায় ছিল ব্রিটিশরা। 1857 বা 1858-তে এরা হয়েছে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হয়েছে সেটা হলো আশেপাশের দেশ ফ্রান্সে। নাম্বার 5 সেটা হলো ফ্রেঞ্চ রেভলিউশন। এটা 1789 1789-এ স্টার্ট হয়েছে অ্যান্ড ইট কন্টিনিউড টিল 1799, অ্যারাউন্ড 10 ইয়ার্স আর ডিকেড। আচ্ছা, এই সময়কার দুজন ইয়া ছিল আর কি অ্যাক্টিভিস্ট, একজন হলো ভলতেয়ার আর আরেকজন হলো জঁ জাক রুসো। উচ্চারণ হলো জঁ জাক রুসো। এরা দুজন ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড ইন্সপায়ার্ড রেভলিউশন ফর মোর ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি। এরা কিছু অ্যাক্টিভিস্ট ছিল, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। এরা মানুষের স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব, সমতা, ইকুয়ালিটির উপরে তারা করেছে, রেভলিউশন করেছে, বিপ্লব ঘটিয়েছেন। আচ্ছা, ফ্রেঞ্চ রেভলিউশন কেন হয়েছিল একটু বলি। এই সময় যেটা ছিল লুইস 16 XVI, দেখেন XVI লেখা মানে হলো এক্স মানে 10, VI মানে 6, রোমান হরফে লেখা। তো লুই 60 অফ ফ্রান্স, এর ওয়াইফের নাম ছিল মেরি আতোয়ান্ত ছিল এর ওয়াইফ। এদের নিয়ে মুভিও আছে, টুকটাক ক্লিপ দেখবেন আপনারা। মেরি আতোয়ান্ত নামে মুভি আছে। তো দেওয়াল এখানে কি করেছে, তারা মানুষের ধরে খাইতো আর কি, গরিবদেরকে সুস্থ আর নিজেরা বড়লোক হচ্ছিল, যার জন্য সমাজে সমতা ছিল না, দেয়ার ওয়াজ নো ইকুয়ালিটি। So people, there were several social inequalities. The king and the nobility were enjoying all the good things of the country and the common people were deprived of their due shares. সাধারণ মানুষ তাদের থেকে বঞ্চিত হচ্ছিল। The law of the country was not equal for all classes of people. সবার জন্য সমান আইন ছিল না। এখন কথা হলো আমরা ফ্রেঞ্চ রেভলিউশন কেন পড়তেছি, তাই তো ওইটার যে ইনফ্লুয়েন্স, যেমন রেনেসার ইনফ্লুয়েন্স ইংল্যান্ডে এসেছে, ফ্রেঞ্চ রেভলিউশনের ইনফ্লুয়েন্স ইংল্যান্ডে, ওটাও ইংল্যান্ডে এসেছে। আচ্ছা, তো মানুষ তো দ্য এক্সিস্টিং সোশ্যাল ইনজাস্টিস প্রমোটেড দ্য গ্রেট রেভলিউশন নোন অ্যাজ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। এটা 1789-এ শুরু হয়েছিল। এখন মানুষের স্লোগান ছিল হলো লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব। ইন্টারে পড়েছেন কিনা জানি না, ফ্রেঞ্চ রেভলিউশনের একটা মোটো ছিল। দ্য কিং অ্যালং উইথ হিজ কুইন ওয়াজ ওভারথ্রোন বাই দ্য কমন পিপল। সাধারণ মানুষ তাদেরকে ক্ষমতা থেকে হটিয়েছে। ওকে, দিস রেভলিউশন হ্যাড ট্রিমেন্ডাস ইফেক্ট অন দ্য লাইফ অ্যান্ড লিটারেচার অফ দ্য পিপল অফ ইংল্যান্ড অ্যাজ ওয়েল। ঠিক আছে, ইংল্যান্ডেও এটার প্রভাব পড়েছে। আচ্ছা, এরপরে হলো নাম্বার 6, 1764-এ ডক্টর জনসন ফাউন্ডেড হিজ ফেমাস লিটারি ক্লাব নোন অ্যাজ জনসনস লিটারি ক্লাব, স্যামুয়েল জনসনের। Its members were Burke, Pitt, Fox, Gibbon, Goldsmith and a few other great persons of the time. ওই স্যামুয়েল জনসনের একটা ক্লাব ছিল, সেটার কথাই বলছে, যেহেতু স্যামুয়েল জনসনের নামে এজ অফ জনসন। Number 7, the development of industry and commerce, the rise of political parties and democracy created problems and a change in the social infrastructure ensued. সামাজিক যে অবকাঠামোতে এই যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য, পলিটিক্যাল পার্টিসের ডেভেলপমেন্টের জন্য এবং ডেমোক্রেসির জন্য কিছু সমস্যা তৈরি হয়েছে সমাজে। ঠিক আছে, সমাজেও। আচ্ছা, নাম্বার 8, লিটারেট মিডল ক্লাস গ্রিউ অ্যান্ড দ্য রেঞ্জ অফ রিডিং পাবলিক ওয়াইডেন্ড। কী হলো, আস্তে আস্তে মানুষের মিডল ক্লাস গ্রো করলো। সমাজে আপার আর লোয়ার ছিল, এখন আপাতত এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে মিডল ক্লাসও কিন্তু তৈরি হয়েছে, জানেন কি না জানি না। এবং ওই মানুষের রিডিং পাবলিক ওয়াইডেন মানে মানুষের পড়াশোনা করা পাবলিক বা বই পড়া, অবসর সময়ে বই টই পড়া, এই সময়ের এগুলো ডেভেলপ করলো। আচ্ছা, এই সময়কার মেজর রাইটার্স, আর বেশিক্ষণ সময় নিব না, মানুষ করছে, চোখ পিট করছে। মেজর রাইটার্স অফ দিস পিরিয়ড হলো স্যামুয়েল রিচার্ডসন। সে প্রিভিয়াস এজেই সে লেখা শুরু করেছিল, আর তার আরও কিছু ছিল। স্যামুয়েল রিচার্ডসনের কথা বোধহয় আগের ইয়াতেও পড়েছি। নাম্বার 2, হেনরি ফিল্ডিং, এর আগে পড়েছিলাম, জোসেফ অ্যান্ড্রুস ছিল। আচ্ছা, নাম্বার 3, ডক্টর স্যামুয়েল জনসন, প্রিফেস টু শেক্সপিয়ার, এটা একটা হলো ক্রিটিক্যাল থিওরি, এটা ক্রিটিসিজম, লিটারি ক্রিটিসিজম। এটা আপনারা পড়বেন লিটারি থিওরিতে। হ্যাঁ। টমাস গ্রের উল্লেখযোগ্য হলো এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, খুবই উল্লেখযোগ্য একটা টেক্সট। টমাস। আচ্ছা, ওই যে এই প্রসঙ্গে মনে পড়লো, ইংল্যান্ডের নদী আছে টেমস নদী,
থেমস না টেমস, বানান কিন্তু THAMES, ঠিক আছে, উচ্চারণ হলো টেমস। টমাস গ্রে, থমাস না। অলিভার গোল্ডস্মিথ, এডমন্ড বার্কের উল্লেখযোগ্য এসে স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল, এটা মাথায় রাখেন। আচ্ছা, মেইন লিটারারি ফিচার্স এই সময়ের রেস্টোরেশন স্পিরিট ডাইজ অ্যাওয়ে, ওই রেস্টোরেশন যে স্পিরিট যে ছিল, ভালগারিটি, ফপারি, এগুলো কমে গিয়েছে। নাম্বার 2, দ্য এজ মার্কস আ গ্র্যাজুয়াল চেঞ্জ ইন পোয়েটিক টেস্ট অ্যান্ড টেকনিক্স, কবিতার ক্ষেত্রে পোয়েটিক যে টেস্টগুলো, টেকনিকগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। নাম্বার 3, দ্য হিরোইক কাপলেট অ্যান্ড ব্ল্যাঙ্ক ভার্স ডিক্লাইন অ্যান্ড দ্য ব্যালাড অ্যান্ড লিরিক রিভাইভ, ওই যে ব্যালাড লিরিক কমে গেছিলো ওইটা আবার উঠে আসছে। সো হিরোইক কাপলেট, ব্ল্যাঙ্ক ভার্স ওগুলো কমে গিয়েছে। নাম্বার 4, পিন্ডারিক ওড অ্যাপিয়ার্স, এটা কী ধরনের ওড? পিন্ডারিক ওড, এটা আমরা একটা ক্লাসে এই বইটার প্রথমে এই লিটারি টার্মসগুলো একটু পড়া আমাদের উচিত, ঠিক আছে, আমরা মানে বুঝায় বলবো, অসুবিধা নেই। নাম্বার 4, ইন্টেলেকচুয়াল প্রোজ রাইটিংস ফ্লারিশড, বুদ্ধিদীপ্ত যে প্রোজ রাইটিংগুলো এগুলো ডেভেলপ করলো, কারণ সমাজে একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্যই তো এখন আস্তে আস্তে সমাজ ডেভেলপ করছে, সো ওই দিকে যাচ্ছিল। নাম্বার 6, দ্য নোভেল টেক্স আ ডেফিনিট শেপ অ্যান্ড রাইজেস টু ডোমিনেট দ্য লিটারি সেন্স, নোভেলগুলো একটা ডেফিনিট একটা শেপ, লিটারি আস্তে আস্তে নোভেলে ডেভেলপ করছিল। নাম্বার 7, পোয়েট্রি শিফটস ইজ ফোকাস ফ্রম ইন্টেন্সলি সোশ্যাল ইস্যুস টু মেলানকলি, আইসোলেশন অ্যান্ড রিফ্লেকশন, পোয়েট্রি সোশ্যাল ইস্যুর দিকে লেখালেখি শুরু করলো। ফর এক্সাম্পল, মেলানকলির উপরে, আইসোলেশনের উপরে, আর রিফ্লেকশনের উপরে। মেলানকলি কি? বিষণ্ণতা। আইসোলেশন কি? বিচ্ছিন্নতাবোধ। রিফ্লেকশন কি? প্রতিচ্ছবি বা প্রতিফলন। নাম্বার 8, ফিচার্স অফ রোমান্টিসিজম দ্যাট ফ্লারিশেস ইন দ্য নেক্সট এজ কাম ইনটু ভিউ, রোমান্টিসিজমের একটা সেন্স এই সময় দেখা গেল, বিকজ পরের জেনারেশনটাই হলো রোমান্টিক এজ। নাম্বার 9, লিটারি ক্রিটিসিজম ফাইন্ডস আ সলিড গ্রাউন্ড, লিটারি ক্রিটিসিজমটা আরও ভালো করে। সো এই সময় যে লিটারি ক্রিটিসিজমগুলো পড়ছেন এই সময়গুলো আশেপাশে। সো এই গেল আমাদের নিও ক্লাসিক্যাল এজের ওভারঅল আইডিয়াটা আর কি। আর রোমান্টিক পিরিয়ডের যদি আমার কিছু বলা থাকে, আমি নেক্সট মানে টুকটাক একটু বলে তারপরে আমি টেক্সট শুরু করব। আমরা প্যারাডাইস লস্ট শুরু করব, দেন তারপরে আমাদের ক্লাস হবে 8 থেকে 9টা, এগুলোর মধ্যে আমাকে টেক্সট শেষ করতে হবে। প্লাস আপনার প্রশ্ন উত্তর কেমন হতে পারে দু একটা আইডিয়া দেবো, আমি কোনো সাজেশন দেবো না, আপনারা আপনাদের মতো লিখে নেবেন। আমি যদি যেই প্রশ্নের কথা বলবো আপনারা লিখে নেবেন, প্লাস তার উপরে